আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে সালোক সংশ্লেষণ নিয়ে। এখন দেখো ভাই, সালোক সংশ্লেষণ যে জিনিসটা, এটা কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা শুধু ইন্টারমিডিয়েটের জন্য যে ইম্পর্ট্যান্ট তা না, তুমি বোর্ড পরীক্ষাতে তো লাগবেই। তার সাথে তখন যখন তুমি অ্যাডমিশন দিতে যাবা, সেটা মেডিকেল অ্যাডমিশন হোক, সেটা ভার্সিটিতে হোক, সেটা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে হোক, যেখানেই হোক না কেন, সব জায়গাতে কিন্তু এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ থেকে কোশ্চেন আসবে। তাহলে আমাদের অবশ্যই এই সালোক সংশ্লেষণটা খুব সুন্দর করে জানা উচিত। কিন্তু দেখা যায় তোমাদের মধ্যে অনেকেরই এটা হয় যে সালোক সংশ্লেষণ দেখলেই তাদের কেন যেন একটা ভয় লেগে যায় মনে হয়, ভয় পেয়ে যায় পোলাপাইন। হ্যাঁ, ভালোভাবে বোঝে না, শুধুমাত্র এমনিতেই একটু দেখে মুখস্থ করে ফেললাম দিয়ে চালিয়ে দিতে চেষ্টা করে সবাই। কিন্তু আসলে এভাবে না করে আমরা যদি একটু সুন্দরভাবে এই সালোক সংশ্লেষণের বেসিকটা ভালো করে জেনে রাখি, তাহলে কিন্তু আসলে খুবই সহজ হয়ে যায়। তো আমার উদ্দেশ্য আজকে সেটাই, আমরা আজকে সালোক সংশ্লেষণের বেসিকটা জানবো আসলে। ওকে, তো চলে আসো আমরা শুরু করে দিই। তো দেখো, আমি এই তো আগেই লিখে রাখছি আর কি, যে আমাদের এই যে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস যেটা, এই ফটোসিনথেসিসে যে বিক্রিয়াটা দরকার, সেই বিক্রিয়াটা আমি এখানে লিখেছি। দেখো এই বিক্রিয়াতে কি হবে। এই বিক্রিয়াতে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে যুক্ত হয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করবে, বা যেটা গ্লুকোজ গ্লুকোজ তৈরি করবে। তার সাথে 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি তৈরি করবে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাই কিন্তু আগে প্রথমে জানতে হবে তোমাদের। ঠিক আছে, কারণ এই বিক্রিয়া থেকেও কোশ্চেন আসে যে কত অণু অক্সিজেন বা কত অণু কার্বন ডাই অক্সাইড এখানে অংশগ্রহণ করতেছে। এখন এই যে আমি বিক্রিয়াটা লিখেছি এখানে, তোমরা বলো তো দেখি আগেই যে এই বিক্রিয়াটা কি ঠিক আছে, আসলে আমি যেটা লিখেছি এটা কি ঠিক আছে আদৌ। দেখো, এই বিক্রিয়াটা কিন্তু ঠিক নাই। হ্যাঁ, আমি সমতা করেছি, সমতা টমতা সব ঠিক আছে, বাট আলটিমেটলি যেটা, এই বিক্রিয়া হতে হলে এখানে আরো দুইটা জিনিসের দরকার। কি কি জিনিসের দরকার? একটা হচ্ছে সূর্যালোক, আর একটা হচ্ছে ক্লোরোফিল। সূর্যালোক এবং ক্লোরোফিল যদি না থাকে, তাহলে কিন্তু আসলে এই বিক্রিয়াটা হতে পারবে না। ওকে, তো চলে আসো আমরা একটু দেখে ফেলি যে আসলে সূর্যালোক আর ক্লোরোফিল কি হবে আমাদের। আমরা জানি যে আসলে ফটোসিনথেসিসটা হয় সচরাচর দিনের বেলাতে সূর্যের আলোতে। হ্যাঁ, তো এখন কি হবে, এই যে সূর্যালোক কাজ করবে এখানে, সূর্যের আলো, এবং এখানে একটা রঞ্জক কাজ করবে। অনেকগুলো রঞ্জকই কাজ করবে, তবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান রঞ্জক যেটা, সেটা হচ্ছে আমাদের ক্লোরোফিল। ওকে, এইবার কিন্তু দেখো বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখন এই বিক্রিয়া থেকে আমি কিছু কথাবার্তা বলবো তোমাদের, যেটা আসলে সচরাচর বর্তমানে তোমাদের বইতেও ভালোভাবে আলোচনা করা নাই। তো দেখো, প্রথমে খেয়াল করো একটু, এই যে আমাদের এই বিক্রিয়াতে কোথা থেকে গ্লুকোজটা তৈরি হচ্ছে এবং কোথা থেকে অক্সিজেনটা তৈরি হচ্ছে এবং কোন প্রক্রিয়াতে তৈরি হচ্ছে সেটা সম্পর্কে আমাদের একটু জানা লাগবে। তো দেখো এখানে খেয়াল করো তোমরা, এই যে কার্বন ডাই অক্সাইডটা আছে, এই কার্বন ডাই অক্সাইডটাই কিন্তু আসলে পরবর্তীতে তৈরি করে হচ্ছে এই গ্লুকোজটা। মানে এই যে কার্বোহাইড্রেটটা তৈরি হচ্ছে আমাদের ফটোসিনথেসিস প্রক্রিয়াতে, এটা কিন্তু হয় কার্বন ডাই অক্সাইড থেকে। ঠিক আছে, আর এই যে অক্সিজেনটা তৈরি হচ্ছে, অক্সিজেনটা কিন্তু তৈরি হয় এই যে পানি থেকে অক্সিজেনটা তৈরি হয়। এটা আমরা একটু উপরের দিকে দেখিয়ে দিই। এটা আসলে পানি থেকে অক্সিজেনটা তৈরি হবে। এখন কি প্রক্রিয়াতে তৈরি হবে সেটা সম্পর্কেও আমাদের একটু জানা লাগবে। যেমন একটু খেয়াল করো কিভাবে আমরা বুঝবো, একটু বুঝে বুঝে আমরা দেখব। যেমন দেখো, এই যে আমাদের পানি যেটা আছে, পানি, তোমরা সংকেত সবাই জানো H2O। এখানে এই পানি থেকে তৈরি হচ্ছে অক্সিজেন। এখানে কি হয়েছে দেখো,
হাইড্রোজেন হচ্ছে একটা তড়িৎ ধনাত্মক মৌল, অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল। যখন পানি থেকে অক্সিজেন তৈরি হয়েছে, তার মানে এখানে একটা তড়িৎ ধনাত্মক মৌল বাদ গেছে, বাদ দিয়ে দিয়েছি কিন্তু আমরা। এখন তার মানে এখানে কি হচ্ছে, এখানে আমাদের হাইড্রোজেন বাদ পড়ে যাচ্ছে। হাইড্রোজেন বাদ পড়া মানে কি? হাইড্রোজেন বাদ পড়া মানেই হচ্ছে, আমরা জানি, জারণ। হাইড্রোজেন বাদ পড়া মানেই জারণ। হাইড্রোজেন সরে যাচ্ছে, বাদ পড়ছে মানে জারণ। তার মানে এই পানির যে হাইড্রোজেন বাদ পড়তেছে, মানে পানির কিন্তু জারণ হচ্ছে, এবং এই পানির জারণ হওয়ার পরে অক্সিজেন তৈরি হচ্ছে। ঠিক আছে না? তাহলে হাইড্রোজেন যেহেতু বাদ গেল, তার মানে জারণ হচ্ছে, তাহলে পানির জারণে অক্সিজেন তৈরি হয়। আর এই যে আমাদের এই প্রক্রিয়া, আসলে এটাই কিন্তু আসলে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়। সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে কিন্তু আসলে এটাই ঘটে, পানি থেকে জারণ প্রক্রিয়াতে অক্সিজেন তৈরি হচ্ছে। ওকে, এবার দেখো, এই যে আমি আরেকটা বললাম যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড আছে, সেখান থেকে আলটিমেটলি তৈরি হচ্ছে গ্লুকোজ, কার্বোহাইড্রেটটা তৈরি হচ্ছে। তো এটা কিভাবে তৈরি হচ্ছে, সেই একইভাবে এখানেও একটু খেয়াল করো তোমরা, যে এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড থেকে যখন গ্লুকোজটা তৈরি হলো, দেখো এখানে কি যুক্ত হয়েছে, এখানে যুক্ত হয়েছে হাইড্রোজেন। হাইড্রোজেন মানে এবার তাহলে কি হচ্ছে, একটা তড়িৎ ধনাত্মক মৌল এখানে যুক্ত হয়ে গেল। তাহলে আমরা উপরে দেখলাম বাদ পড়ে যাচ্ছিল, এখানে কি হচ্ছে, এখানে হাইড্রোজেন যোগ হচ্ছে। আর হাইড্রোজেন যোগ হওয়া মানেই হচ্ছে বিজারণ। তার মানে কার্বন ডাই অক্সাইড যেটা, সেটা বিজারিত হয়ে কি হবে, আলটিমেটলি আমাদের গ্লুকোজটা তৈরি করবে। আর এটাই হচ্ছে আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়। ঠিক আছে না? তাহলে দেখো ভাই, খুবই সহজ কথা হয়ে গেল কিন্তু, যে কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হবে, হয়ে আলটিমেটলি কার্বোহাইড্রেটটা তৈরি করবে। আর পানি যেটা ছিল, পানিটা জারিত হবে, জারিত হয়ে অক্সিজেন তৈরি করবে। ওকে, এখন তোমাকে কোশ্চেন করতেই পারে যে এই যে আমাদের বিক্রিয়াটা দেখতেছি বা ফটোসিনথেসিস যে বিক্রিয়াটা আছে, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদানটা কোনটা? তাহলে অবশ্যই মনে রাখবা, যে খাদ্যটা তৈরি করতেছে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ফটোসিনথেসিস প্রক্রিয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে খাবার তৈরি করা। তাহলে খাবার যে তৈরি করতেছে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে খাবার মানেই কার্বোহাইড্রেট, আর তৈরি করতেছে কার্বন ডাই অক্সাইড। তাই মনে রাখবা, যদি কখনো কোশ্চেন হয় যে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে, তাহলে কিন্তু উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, এই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে ফটোসিনথেসিস হতে হলে কিছু উপাদান অবশ্যই লাগে, যাদেরকে আমরা বলি অত্যাবশ্যকীয় উপাদান। অত্যাবশ্যকীয় উপাদান কোনটা কোনটা? ফটোসিনথেসিসের জন্য অত্যাবশ্যকীয় উপাদান আছে মোট 4টা। ঠিক আছে? তো 4টা কি কি আছে? এই যে দেখো, কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যালোক, ক্লোরোফিল। এই 4টাই কিন্তু আসলে অত্যাবশ্যকীয় উপাদান। এদের মধ্যে কোনো একটা যদি না থাকে, তাহলে ফটোসিনথেসিস হতে পারবে না। তাহলে 4টাকে কিন্তু আমরা বলবো অত্যাবশ্যকীয় উপাদান। ওকে, কিন্তু এই অত্যাবশ্যকীয়র মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আবার কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফটোসিনথেসিসের বেসিক কথাবার্তা যেটা, সেটা সম্পর্কে জানলাম। এখন এই যে আমরা বলেছি যে ফটোসিনথেসিসের যত রঞ্জক, কিছু রঞ্জক আছে, এখানে রঞ্জক নিয়ে আমি আলোচনা করব অবশ্যই পরবর্তীতে। তো যত রঞ্জক আছে তার মধ্যে সবচাইতে বেশি কাজ করে হচ্ছে ক্লোরোফিলটা। তো ক্লোরোফিল আবার আছে কিন্তু দুই ধরনের। ক্লোরোফিলটা আছে আবার দুই প্রকার। একটা হচ্ছে ক্লোরোফিল এ, আর একটা হচ্ছে ক্লোরোফিল বি। ঠিক আছে, লেখাটা একটু খারাপ হয়ে গেল, আমরা ঠিক করে নিই। আচ্ছা,
ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। এবং দেখো ক্লোরোফিল তো ইম্পর্টেন্ট, এই ক্লোরোফিলের মধ্যে আবার আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরোফিল এ। তাহলে যদি কখনো কোশ্চেন হয় যে ফটোসিনথেসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রঞ্জক কোনটা, সেটা কিন্তু ক্লোরোফিল এ। ঠিক আছে, তাহলে ক্লোরোফিল এটা হচ্ছে ফটোসিনথেসিসের সবচাইতে গুরুত্বপূর্ণ রঞ্জক। ওকে, তাহলে আমরা এই ফটোসিনথেসিসের বিক্রিয়াটা থেকে বেসিক যে জিনিসপত্রগুলো ছিল সেটা আমরা জেনে গেলাম। হ্যাঁ, এখন এই যে আমাদের ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, এটাকে আসলে আমরা দুইটা ধাপে ভাগ করি বা আমরা দুইটা ভাগে ভাগ করব। কি কি একটু আগে আমি বলেছি যদিও, তারপর আমরা আবার বলে দিচ্ছি। একটা হচ্ছে একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। ঠিক আছে, তাহলে যে দুইটা, একটা আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো এখন আমরা এই আলোক নির্ভর পর্যায় যেটা আছে, এই আলোক নির্ভর পর্যায়টা নিয়ে ডিটেল আলোচনা করব। তাহলে আমরা এবার আলোক নির্ভর পর্যায়টা শুরু করে দিই। আচ্ছা, তাহলে আমরা আলোক নির্ভর পর্যায় তো পড়বো। এখন আলোক নির্ভর পর্যায় আবার দুইটা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, আলোক নির্ভর পর্যায়টাকে দুইটা ভাগে ভাগ করা হয়, সেটা আমরা বলবো। তো দেখো আমরা লিখে ফেলি। প্রথমে হচ্ছে আমরা পড়বো এবার আলোক নির্ভর পর্যায়। একটু মনে রাখতে হবে আপনাদের, এই আলোক নির্ভর পর্যায় যেটা, এটাকে কিন্তু আবার আরেক নাম বলা হয় ফটো ফসফোরাইলেশন। এই আলোক নির্ভর পর্যায়েরই আরেক নাম কিন্তু ফটো ফসফোরাইলেশন। ওকে, আচ্ছা, এখন এই ফটো ফসফোরাইলেশন জিনিসটা আসলে কি? দেখো নামে আছে ফটো, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো। আর ফসফোরাইলেশন যেটা, ফসফোরাইলেশন শব্দটার অর্থই হচ্ছে ফসফেট যুক্ত হওয়া অথবা বাদ যাওয়া। যুক্ত হোক অথবা বাদ যাক, সেটাকে আমরা বলবো ফসফোরাইলেশন। নামে আছে দেখো ফসফোরাইলেশন, তাহলে ফসফেট যুক্ত হোক অথবা ফসফেট বাদ যাক, সেটাকে আমরা বলবো হচ্ছে ফসফোরাইলেশন। আর নামে ফটো আছে মানে এটা আলো, আলোর উপস্থিতিতে এটা হবে। হ্যাঁ, এখন কি হয় এখানে, মেইন বিক্রিয়াটা যেটা তোমরা ছোটকালেও শিখেছো, সেটা কি আসলে এখানে যেটা হয়, এই যে আমাদের এডিপি, এডিপির সাথে যুক্ত হয় একটা ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক ফসফেটকে আমরা পিআই হিসেবে লিখি আসলে, এবং সেখান থেকে তৈরি হয় হচ্ছে এটিপি। এই যে বিক্রিয়াটা, এটাকে কিন্তু আসলে আমরা বলি ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, হ্যাঁ, মানে আসলে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াতে এই যে ফসফেট তৈরি হচ্ছে। আর অবশ্যই আপনি মনে রাখবেন যে ফসফেট যেখানে আছে, আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে সবসময় ফসফেটটা থেকেই শক্তি পাওয়া যায়। ফসফেট যখন ভেঙে যায় সেখান থেকে অসংখ্য পরিমাণে শক্তি বের হয়। ঠিক আছে, এই এর জন্য কিন্তু আমরা এটিপিকে আবার শক্তি বলি। দেখবা এটিপিকে আমরা কি বলি? এটিপিকে আমরা জৈব মুদ্রা, শক্তি মুদ্রা এসব নাম দিয়ে থাকি। হ্যাঁ, তো এটিপিকে আমরা নাম কি কি দিয়েছি আমরা একটু দেখি। যে এটিপিকে আমরা কিন্তু বলি জৈব মুদ্রা, যেটার ইংরেজি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। আবার এটিপিকে আমরা বলি শক্তি মুদ্রা, যেটার ইংরেজি হচ্ছে এনার্জি কয়েন। এই যে এটি কেন বলতেছি আমরা জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, কারণ এখান থেকে আসলে শক্তিটা পাওয়া যায়। জীব যে শক্তিটা পাচ্ছে সেটা এটিপি থেকেই পাচ্ছে।
তার জন্য এটাকে আমরা এইসব নাম দিয়েছি। হ্যাঁ, এখন তাহলে এই যে আমাদের আলোক নির্ভর পর্যায়, এই আলোক নির্ভর পর্যায়ে কিন্তু আসলে আলটিমেটলি শক্তি তৈরি হবে, যেহেতু এটিপি এখানে তৈরি হচ্ছে, ফটোফসফোরাইলেশন এটাই, তাহলে এটিপি যেহেতু এখানে তৈরি হচ্ছে তাহলে শক্তি কিন্তু এখানেই তৈরি হবে। এই আলোক নির্ভর পর্যায়টাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় চক্রীয় চক্রীয় ফটো ফসফোরাইলেশন, ওই যে ফটোফসফোরেশন যেটা একটু আগে লিখলাম। আর আরেকটা হচ্ছে অচক্রীয় অচক্রীয় ফটো ফসফোরাইলেশন। এই দুইটা ভাগে ভাগ করা হয় আসলে। তো আমরা চক্রীয় আর অচক্রীয় দুইটাকে একসাথেই পড়বো, একসাথে পড়লে আসলে এটা বুঝতে সুবিধা হয়। তবে তার আগে আমরা আরেকটা কথা একটু বলে দিই তোমাদের। এই যে আলোক নির্ভর পর্যায়ের যে বিক্রিয়াগুলা বা এই যে ফটোফসফোরাইলেশন কোথায় হয় আসলে, এই জায়গাটা আমরা একটু জানবো। তো যেটা যেখানে হয়, এই ফটো ফসফোরাইলেশনটা যেখানে হয় সেটাকে আসলে বলা হয় ফটো সিস্টেম বলা হয়। ফটো সিস্টেম কোথায় থাকে? দেখো তোমরা ছোট থাকতে একটা এভাবে ছবি আঁকতা, যে আমাদের ক্লোরোপ্লাস্টটা দেখতে অনেকটা এই টাইপের হতো। সেখানে মনে করো এইরকম কিছু চাকতি থাকতো। এই যে যে চাকতিগুলা আছে, চাকতিগুলাকে আমরা বলতাম, এক একটা চাকতি হচ্ছে থাইলাকয়েড। এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের গায়ে আসলে বা থাইলাকয়েডের ওপরেই এইরকম করে মনে করো এটা হচ্ছে একটা বিক্রিয়া কেন্দ্র। এইভাবে কিন্তু আসলে বিক্রিয়া কেন্দ্রগুলো থাকে। ঠিক আছে, বিক্রিয়া কেন্দ্র, বা তুমি এটাকে আমরা যেটা বলতেছি ফটো সিস্টেম বলবো। বিক্রিয়া কেন্দ্র না বলে আমরা এটাকে ফটো সিস্টেম বলবো, ফটো সিস্টেমটা বেশি বেটার হবে আসলে। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা মনে করো ফটো সিস্টেম। এটা হচ্ছে ফটো সিস্টেম। এই ফটো সিস্টেমকে আবার কিন্তু বলা হয়, আরেকটা নাম বলা হয় কোয়ান্টোসোম। এই ফটো সিস্টেমে আসলে বিক্রিয়াগুলো হবে। আর এই ফটো সিস্টেমটা আছে আবার দুই ধরনের। একটা আছে হচ্ছে ফটো সিস্টেম 1, আর একটা আছে ফটো সিস্টেম 2। ওকে, তাহলে আমরা এবার জানলাম যে বিক্রিয়াটা কোথায় হচ্ছে। ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড আছে, থাইলাকয়েডেই আসলে আমাদের ফটো সিস্টেম থাকবে। এই ফটো সিস্টেমে আসলে এই ফটোফসফোরাইলেশন বিক্রিয়াটা হবে। এখন তাহলে আমরা এবার চলে আসি যে বিক্রিয়াটা, এই যে চক্রীয় আর অচক্রীয় ফটোফসফোরাইলেশন এটা কিভাবে হয়। ঠিক আছে, এটাও আমাদের বুঝতে হবে। তোমাদের অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বইয়ে একটা ছবি দেওয়া আছে, ছবি দেখলে আপনাদের ভয় লেগে যায়, সেখান থেকে আপনারা সামনে যেতে চান না। হ্যাঁ, তো আমরা একটু বুঝে ফেলি, সহজ করে বুঝে ফেলি যে আসলে এই চক্রীয় এবং অচক্রীয় এখানে কি হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করে ফেলি। হচ্ছে একটা হচ্ছে চক্রীয় ও অচক্রীয়, এই দুইটা আমরা একসাথেই পড়বো, পড়লেই বুঝতে পারবে যে কেন আমরা একসাথে পড়লাম। আচ্ছা, এখন খেয়াল করি, আমরা একটা ছোটখাটো টাইপের একটা ছবি আঁকবো আসলে। হুম, আচ্ছা,
আচ্ছা, আমরা এটা না দিই, আমরা একটা করে বৃত্ত দিয়েছি, সেটাই থাকুক। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম, এখন দেখো এখানে এই যে আমি দুইটা বৃত্ত দিয়েছি, এই বৃত্তগুলো আসলে কি? এগুলা আমরা দিয়েছি হচ্ছে ফটো সিস্টেম বোঝানোর জন্য। তো আমরা প্রথমে দেখি, এটা মনে করো এখানে আমরা আবার একটু এইভাবে আমরা একটু ছবি আঁকবো। হ্যাঁ, এখন দেখো, এটা মনে করো হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফটো সিস্টেম ওয়ান, এটা হচ্ছে ফটো সিস্টেম টু। ওকে, তো ফটো সিস্টেম ওয়ান আর ফটো সিস্টেম টু এখানে আমরা দেখছি। এই যে যেটা আমাদের নিচের অংশ, যেটা এই অংশে আসলে আলো শোষিত হয়, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো আলোক শোষণ অংশ, বা অঞ্চল বলতে পারো, অংশ বলতে পারো, নো প্রবলেম। তাহলে এখানেও এটা এটা মনে করো হচ্ছে আমাদের একটা আলোক শোষণ অংশ। ওকে, আর এই যে আমরা বৃত্তের মতো যেটা দিয়েছি, এটা আসলে হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। বিক্রিয়া কেন্দ্র, এটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। ঠিক আছে, তাহলে দেখো ফটো সিস্টেমে কি কি থাকে। ফটো সিস্টেমে এই পর্যন্ত আমরা দুইটা জিনিস তোমাদের দেখেছি, যে একটা থাকবে হচ্ছে আলোক শোষণ অংশ থাকবে, আর একটা থাকবে বিক্রিয়া কেন্দ্র। ঠিক আছে, এখন এই যে এই ফটো সিস্টেম টু এবং ফটো সিস্টেম ওয়ান, এদের মাঝখানে কিন্তু ইলেকট্রন আদান প্রদান ঘটে। তো ইলেকট্রন আদান প্রদান তো আর এমনি এমনি ঘটবে না, উড়ে উড়ে চলে যাবে না, তাই না? তো তাদেরকে অবশ্যই ফটো সিস্টেম টু থেকে ওয়ান পর্যন্ত যাওয়া লাগে। তো কারা নিয়ে যায়? কিছু জিনিস আছে যারা এই টু থেকে ওয়ান পর্যন্ত ইলেকট্রনটাকে নিয়ে যাবে। কে কে আছে? প্রথমে কি হবে দেখো, এই যে ফটো সিস্টেম টু থেকে যখন দুইটা ইলেকট্রন বের হয়, তখন সে সবার প্রথমে যাবে হচ্ছে ফিওফাইটিনে। ফিওফাইটিনে যায়, ফিওফাইটিনের পরে সেখান থেকে সে যায় হচ্ছে প্লাস্টোকুইনোনে, তারপরে সেখান থেকে প্লাস্টোকুইনোনে যখন গেল, এরপরে সে যায় হচ্ছে সাইটোক্রোম এফে যায়, সাইটোক্রোম এফে যাওয়ার পরে সে যায় হচ্ছে প্লাস্টোসায়ানিনে। এই প্লাস্টোসায়ানিন থেকে তখন শেষ পর্যন্ত এই যে আমাদের বিক্রিয়া মানে ফটোসিস্টেম ওয়ান যেটা, সেখানে ইলেকট্রনটা চলে যায়। এই সব ধাপ দিয়ে কিন্তু ইলেকট্রন যাচ্ছে আমাদের, এই দুইটা ইলেকট্রন যেটা আমাদের ফটোসিস্টেম টু থেকে বের হয়েছিল ইলেকট্রন, সেই ইলেকট্রনটা কিন্তু আস্তে আস্তে এই ইলেকট্রন বাহক যেগুলা ফিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম এফ, প্লাস্টোসায়ানিন, এগুলার মাধ্যমে আস্তে আস্তে তখন ফটোসিস্টেম টু এ চলে যাবে। হ্যাঁ, এখন এই যে মাঝখানে যে জিনিসগুলো, এখন আমি বললাম একটু আগে যে ফটো সিস্টেমের অংশ কোনটা কোনটা, তাহলে আমরা একটু আগে দেখছি তোমাদের যে ফটো সিস্টেম অংশ ছিল দুইটা, একটা ছিল আলোক শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র। এই দুইটা বললেও হয়, যদিও কি করছে দেখো তোমাদের বইতে যেটা করেছে, যে এটার সাথে অ্যাড করছে এই যে মাঝখানে যে জিনিসটা চলে আসলো, মানে যে ইলেকট্রনটা যে পরিবহন করে নিয়ে যাচ্ছে না, এটাকে তুমি বলতে পারো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ওই যে ইটিএস, ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এরা ইলেকট্রনটা পরিবহন করতেছে, তাই এটাকেও আসলে ফটো সিস্টেমের মধ্যে ধরছে। তাই এটা মিলিয়ে আমরা ফটো সিস্টেমের অংশ বলবো তিনটা: আলোক শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র, তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর কোথায় হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট? এটা অবশ্যই থাইলাকয়েডে হচ্ছে। একটু আগে তোমাদের দেখালাম যে ফটো সিস্টেমটা থাকেই থাইলাকয়েডে, তাই এদেরকে আবার বলা হয় থাইলাকয়েডের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, তুমি এটা বলতে পারো। ওকে, তাহলে আমি কি বললাম, যে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে, এদের কিন্তু তুমি আরেক নাম বলতে পারো থাইলাকয়েডের
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কারণ আলটিমেটলি এটা তো হচ্ছে কোথায়, থাইলাকয়েডেই হচ্ছে। যেহেতু থাইলাকয়েডে হচ্ছে, তাই এই জিনিসটাকে তুমি থাইলাকয়েডের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলতে পারো। হ্যাঁ, তাহলে এবার কিন্তু আমরা দেখে ফেলেছি যে একটা ফটো সিস্টেমের 3টা করে অংশ থাকে, কোথা থেকে কোথায় যাচ্ছে সেটাও আমরা দেখে ফেলেছি। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, যে এই যে ফটো সিস্টেম আমরা আঁকলাম, তো কোন ফটো সিস্টেম কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে ভালোভাবে গ্রহণ করতে পারে। হ্যাঁ, এখন দেখো, হ্যাঁ, তারা সব আলোই প্রায় গ্রহণ করতে পারে, বাট ওই যে আছে না, কাউকে একটু বেশি ভালো লাগে, তাকে একটু বেশি গ্রহণ করে। হ্যাঁ, সবারই আছে দেখবা, যেমন বাবা মায়ের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এরকম হয় যে সন্তান, নিজেরই সন্তান 2টা, বাট তার মধ্যে একজনকে একটু বেশি ভালোবেসে ফেলে। হ্যাঁ, তো এরকম আলো সবগুলাই গ্রহণ করবে, বাট কিছু তরঙ্গ দৈর্ঘ্য আছে যারা একটু বেশি গ্রহণ করতে পারে। তো এখানে তার জন্য আমরা চারটা তরঙ্গ দৈর্ঘ্য একটু খেয়াল রাখবো। ফটো সিস্টেম 2 এর জন্য 2টা, আর ফটো সিস্টেম 1 এর জন্য 2টা। তো কি কি আমরা একটু দেখে ফেলি। 4টা তরঙ্গ দৈর্ঘ্য কি কি হবে? একটা হচ্ছে 700 ন্যানোমিটার আর কি, তা একটা হবে 683, একটা হচ্ছে 680, আর আরেকটা 673। ঠিক আছে, এই তরঙ্গ দৈর্ঘ্য একটু আমরা খেয়াল রাখবো, যদি একদম মুখস্থ করতে হবে এরকমও না তোমার আসলে। এখন দেখো, তাহলে কোথায় কোনটা ইউজ হবে সেটা আমরা জানবো। তো দেখো, এটা একটু এইভাবে তুমি মনে রাখতে পারো যে ফটো সিস্টেম 1, যেহেতু নাম হচ্ছে 1 মানে সে 1 নাম্বার, তাই তার ক্ষেত্রে সবসময় বড় বড় গুলা আসবে। হ্যাঁ, বড় বড় গুলা 1 নাম্বারে যাবে, আর ছোট ছোট গুলা 2 নাম্বারে যাবে। তাছাড়াও তুমি এভাবেও মনে রাখতে পারো যে ফটো সিস্টেম 1 মানে ওই যে আমাদের স্কুলের মতো যদি আমরা তুলনা করি, বা কলেজের মতো 1 রোল, তাহলে 1 নাম্বার রোল, তাহলে সে একটু বেশি মার্ক পাবে। তাই 1 যেটা সেখানে বেশি বেশি গোলা যাবে, আর 2 যেটা সেখানে কম কম গোলা যাবে। তার মানে এই যে উপরের 2টা 700 এবং 683 যেটা আছে, এই 2টা যাবে ফটো সিস্টেম 1-এ, আর 680 আর 673 যেটা আছে এটা যাবে আমাদের ফটো সিস্টেম 2-তে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হবে দেখো, আমরা যদি এখন একটু লিখি, এই যে আমাদের যেটা ফটো সিস্টেম 1, সেখানে আলোক শোষণ অংশে থাকবে হচ্ছে 683 ন্যানোমিটার, আর বিক্রিয়া কেন্দ্রে যেটা থাকবে সেটা হচ্ছে 700 ন্যানোমিটার। এবং তুমি অবশ্যই মনে রাখবা যে এই যে ইলেকট্রনটা বা আলোক শক্তিটা কম তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশির দিকে যাবে, তাই দেখো নিচের দিকে আমরা 683 দিয়েছি, আর বিক্রিয়া কেন্দ্রে 700 ন্যানোমিটারটা দিয়েছি। হ্যাঁ, তার মানে কি, সব আলোই শোষণ করতে পারবে, বাট ফটো সিস্টেম 1 683 ন্যানোমিটার যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই আলোটা বেশি শোষণ করবে। আর ফটো সিস্টেম 1 এর যে বিক্রিয়া কেন্দ্র সেখানে সবচেয়ে বেশি কাজ করবে 700 ন্যানোমিটার আলো যেটা আছে সেটা। আর ফটো সিস্টেম 2 যেটা, এটার ক্ষেত্রে কি হবে, তাহলে আমরা এই যে আলোক শোষণ অংশে কমটা দিব, মানে এখানে থাকবে হচ্ছে 673 ন্যানোমিটার, আর বিক্রিয়া কেন্দ্রে থাকবে হচ্ছে 680 ন্যানোমিটার। ঠিক আছে, এইখানেও দেখো এই যে কি হচ্ছে, আস্তে আস্তে কি বলে, কম থেকে বেশির দিকে যাচ্ছে শক্তিটা। শক্তিটা যে যাচ্ছে বলতে পারো, ইলেকট্রন যাচ্ছে বলতে পারো, আলো যাচ্ছে বলতে পারো, কম থেকে বেশির দিকে যাচ্ছে। এখন খেয়াল করো, দেখো তুমি আলোক শোষণ অংশেও তুমি লিখে ফেললা 683, আবার বিক্রিয়া কেন্দ্রে 700 ন্যানোমিটার, তো এই দুটোর মধ্যে তো পার্থক্য করতে একটু সমস্যা হয়ে যায়, যার কারণে জাস্ট শুধুমাত্র পার্থক্য করার জন্য কি করেছে তোমাদের, এই যে যেটা 700 মানে বিক্রিয়া কেন্দ্রে যে ন্যানোমিটারটা আছে সেটাকে আসলে শুধু ওইটা না বলে বলা হয় পি, জাস্ট সামনে পি যোগ করে দেওয়া হয়, P700, আর ফটো সিস্টেম 2 এর জন্য P680। ঠিক আছে, এটা কোনো ইয়া না, ফটো সিস্টেম হিসেবে মনে রাখতে পারো, বা ফটো সিস্টেমের বিক্রিয়া কেন্দ্র, রিঅ্যাকশন সেন্টার, সেখানে হচ্ছে জাস্ট আলাদা করার জন্য ওখানে আমরা পি ব্যবহার করি, আর আলোক শোষণ অংশে কিছু আমরা ব্যবহার করি না। হ্যাঁ, তাহলে আমরা দেখে ফেললাম যে কার বিক্রিয়া কেন্দ্রে কোনটা কাজ করতেছে, কিভাবে হচ্ছে। এখন বাকি কথাটা আমরা একটু দেখি। দেখো এখানে কি হচ্ছে, এই যে আমাদের যেটা ফটো সিস্টেম 2,
আমরা একটা অন্য কালি ব্যবহার করি। এই যে ফটোসিস্টেম টু এর ক্ষেত্রে আমরা কি দেখছি, দেখো এখানে দুইটা ইলেকট্রন বের হয়ে গেল। এই যে দুইটা ইলেকট্রন বের হয়েছে ফটোসিস্টেম টু থেকে। বের হওয়ার পরে সে কিন্তু এই বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে আস্তে আস্তে কোথায় গিয়েছে, ফটোসিস্টেম ওয়ানে চলে গেছে। এবং সেটা কিন্তু ওই যে দুইটা ইলেকট্রন বের হইল, সে কিন্তু আর তার কাছে ফিরে আসে নাই। দেখো সে কিন্তু ঘুরতে ফিরতে ফিরতে চলে গেছে ফটোসিস্টেম ওয়ানে চলে গেছে। এই যে দেখো শেষ পর্যন্ত সেই ইলেকট্রন কিন্তু চলে গেছে ফটোসিস্টেম ওয়ানে, এবং সেটা তার কাছে তো ফিরে আসে নাই। যেহেতু ফিরে আসে নাই, তাহলে কি হবে, ফটোসিস্টেম টু যেটা, তার কিন্তু একটু ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে। দুইটা তো চলে গেছে না, দুইটা যেহেতু গেছে, তার মানে তার একটু ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে। এই ইলেকট্রনের ঘাটতি এখন পূরণ করতে হবে। কোথা থেকে পূরণ হবে, এইখানে একটা বিক্রিয়া ঘটে, যেটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তো কি বিক্রিয়া ঘটে সেটা আমরা একটু দেখবো এখন। দেখো এই যে দুইটা ইলেকট্রনের যে ঘাটতি হয়ে গেছিল, এই ঘাটতিটা আসলে পূরণ হয় পানি ভাঙার ফলে। এই যে আমরা যদি পানিটাকে ভাঙি, পানিকে ভাঙলে কি পাওয়া যাবে, পানিকে ভাঙার ফলে দুইটা ইলেকট্রন, এই যে আমাদের ফটোসিস্টেম টু এ যে ঘাটতি হয়েছিল, সেই ঘাটতি পূরণ করতে দুইটা ইলেকট্রন চলে আসবে। আর কি কি আসবে, পানি ভেঙে তুমি পাবা হচ্ছে অক্সিজেন, পাবা অক্সিজেনটা এদিকে বের হয়ে চলে আসবে। আবার পাবা যে দুই অণু তুমি হাইড্রোজেন আয়ন পাবা। এই যে হাইড্রোজেন আয়ন যেটা পাবা, এটা এদিক দিয়ে বের হয়ে এই দিকে চলে আসবে। এখানে চলে আসছে মনে করো হাইড্রোজেন আয়নটা। তাহলে কি হলো, আমরা দেখলাম যে আমাদের যে ফটোসিস্টেম টু তে ইলেকট্রনের ঘাটতিটা হয়েছিল, সেটা পূরণ হচ্ছে পানি ভাঙার ফলে। পানিটা ভেঙে ফেলছি আমরা, ভাঙার ফলে তখন সেখান থেকে দুইটা ইলেকট্রন এখানে আসতেছে, অক্সিজেনটা বের হয়ে যাচ্ছে, এবং আমাদের যে আয়ন আছে, প্রোটন বা হাইড্রোজেন আয়ন আছে, সেটা বিক্রিয়ার অন্যদিকে চলে যাচ্ছে। ওটার কাজ কি সেটা আমি অবশ্যই দেখাবো একটু পরেই। তাহলে এখানে দেখো কি কোশ্চেন হয় এরকম, যে কোন ফটোসিস্টেমে পানির ভাঙন ঘটে। তাহলে তুমি এটা দেখলেই বুঝতেছো ফটোসিস্টেম টু তে ঘটে। আবার এরকম কোশ্চেনও আসে, কোন ফটোসিস্টেমে অক্সিজেন তৈরি হয়, সেটাও তুমি দেখতেছো ফটোসিস্টেম টু তে। আবার যদি এরকম কোশ্চেনও করে যে কোন ফটোসিস্টেমে প্রোটন তৈরি হয়, প্রোটন মানে কি, হাইড্রোজেন আয়ন, তাহলে সেটাও কিন্তু ফটোসিস্টেম টু তে। বুঝছো, তাহলে এই ছবিটা যদি তুমি একটু খেয়াল রাখো, এটা যদি একটু বুঝো, তাহলে কিন্তু এগুলো থেকে কোনো সমস্যাই হবে না তোমার। হ্যাঁ, এখন কি হলো, এই যে আমাদের হাইড্রোজেন আয়নটা এই পাশে চলে এসেছে। তো দেখো আমরা দেখলাম যে শেষ পর্যন্ত প্লাস্টোসায়ানিন থেকে দুইটা ইলেকট্রন আমাদের ফটোসিস্টেম ওয়ানে চলে আসছে। এই ফটোসিস্টেম ওয়ানে ইলেকট্রনটা আসার পরে এখান থেকে আবার সে বের হবে। এখান থেকে যখন ইলেকট্রনটা বের হবে, এখান থেকে সে বের হয়ে যার ভেতরে প্রবেশ করে, সেটার নাম হচ্ছে ফেরিডক্সিন। ফেরিডক্সিন। আর এই ফেরিডক্সিন থেকে সবশেষে ইলেকট্রনটা যায় হচ্ছে এনএডিপি রিডাক্টেজে। এনএডিপি রিডাক্টেজ, দেখো রিডাক্টেজ, রিডাকশন মানে কি, অক্সিডেশন মানে জারণ, রিডাকশন মানে হচ্ছে বিজারণ। তাহলে এনএডিপি রিডাক্টেজ যেহেতু এটার নাম, তাহলে এটার কাজ কি হবে, এটার কাজ হবে এনএডিপি কে রিডাকশন করা। ঠিক আছে না, তাহলে এটার কাজ কি হয়, এই যে ইলেকট্রনটা এনএডিপি তে গেল, এখন এই এনএডিপি রিডাক্টেজ কি করে, আমাদের কোষে বা উদ্ভিদের কোষে যে এনএডিপি আছে, এই এনএডিপিটাকে সে এবার বিজারিত করে। এটা এটাকে বিজারিত করবে। এই যে দুইটা ইলেকট্রন এখানে আসবে, তার সাথে এই যে আমাদের দুইটা হাইড্রোজেন ছিল, সেটাও এই বিক্রিয়াতে চলে আসবে। আসার ফলে দেখো এনএডিপি রিডাকশন হচ্ছে, এবং ওই যে দুইটা হাইড্রোজেন চলে আসছে, দি আলটিমেটলি এখানে তৈরি হবে NADPH প্লাস এইচ প্লাস। ঠিক আছে, যদিও এটা তুমি NADPH2 ও লিখতে পারো। ঠিক আছে, NADPH2 ও লিখতে পারো, NADPH প্লাস এইচ প্লাস, যদি এখন NADPH প্লাস এইচ প্লাসটাই বেশি লেখা হয়, বাট তুমি এটাকে কিন্তু
NADPH2 লিখতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে কোনো তুমি একটা লিখলেই হয়ে যাবে। তাহলে দেখো কি হচ্ছে, কত সুন্দর করে জিনিসটা কিন্তু মিলে গেল। ওই যে হাইড্রোজেন চলে আসছিল, সেই হাইড্রোজেন আর এখানে যে এনএডিপি রিডাক্টেজ হলো, এরা মিলিত হয়ে NADPH2 বা NADPH প্লাস H প্লাস গঠিত করলো। তাহলে কি হলো, এখানে কিন্তু তোমার এই যে দেখো NADPH2 বা NADPH প্লাস H প্লাস তৈরি হয়েছে, এটা কিন্তু শক্তি। হ্যাঁ, এবং এটা তো তুমি কেবল NADP দেখলা, NADP তৈরি হইলো, কিন্তু এই ধাপগুলোর মধ্যে কিন্তু এটিপিও তৈরি হয়। এখানে যে বিক্রিয়াটা আছে, এই যে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ এ যখন ইলেকট্রনটা যাচ্ছে, এইখানে কিন্তু একটা বিক্রিয়া ঘটে। ঠিক আছে, এই যে এই জায়গাতে আর কি, আমরা এই পাশে একটু এইভাবে লিখে দিই। এই যে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ এ যখন যাচ্ছে, এইখানে কিন্তু এডিপি আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি গঠন করে। তাহলে কি হইলো আলটিমেটলি এখানে, এই যে দেখো, তাহলে আলটিমেটলি যেটা হলো, এখানে এটিপিও তৈরি হয়ে গেছে, আবার NADPH2 তৈরি হয়ে গেছে। আর এই দুইটাই তো শক্তি, এই দুইটাই কিন্তু আসলে শক্তি। এটিপি এবং NADPH যে দুইটা আমরা পেলাম, এটিপি আর এই যে NADPH প্লাস H প্লাস, এই দুইটা যেহেতু শক্তি, তাই এদেরকে কিন্তু একসাথে বলা হয় আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। ঠিক আছে না? আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করো, এই যে চক্রটা আমি দেখালাম এখানে, এটা কিন্তু আসলে কি হলো দেখো, এই যে দেখো ফটোসিস্টেম 1 থেকে যে ইলেকট্রনটা এখানে বের হয়ে গেল, সে কিন্তু আর ফটোসিস্টেম 1 এ ফিরে আসে নাই। সে কি করছে, ওই যে দেখো, সে ওই যে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে আর NADP রিডাক্টেজের মাধ্যমে NADPH প্লাস H প্লাস তৈরি করছে। তার মানে ওই ইলেকট্রনটা কিন্তু আর ফটোসিস্টেম 1 এ ফিরে আসবে না। যেহেতু সে ফটোসিস্টেম 1 এ ফিরে আসতেছে না, তাহলে কিন্তু আলটিমেটলি এই যে চক্রটা আমি দেখালাম, এটা কিন্তু আসলে, এটা কিন্তু অচক্রীয়। তাহলে কি হলো, এই যে পুরাটা তোমরা দেখলা, এটা কিন্তু অচক্রীয়, অচক্রীয় ফটোফসফোরাইলেশন কিন্তু এটা ছিল। তো এখানে একটু খেয়াল রাখো, যে চক্রীয় আর অচক্রীয়র মধ্যে অচক্রীয় বানানটা একটু বেশি বা বড় একটু, তাই অচক্রীয়র ক্ষেত্রে সব বেশি বেশি গুলা হবে। ঠিক আছে, এই যে কত কিছু হয়ে গেল না, এটা কিন্তু পুরোটাই অচক্রীয়। এবং অচক্রীয় বললামই কারণ হচ্ছে এই যে ওয়ান থেকে বের হইছে, সে ওই ইলেকট্রনটা আর ফিরে আসে নাই। ঠিক আছে না? তাহলে দেখো এখানে এই কোশ্চেনটাও আসে, এবং এটা গতবার মেডিকেল কোশ্চেনে আসছিল, যে এই যে আমাদের অচক্রীয় ফটোফসফোরাইলেশন যেটা, এটা ইলেকট্রনটা কয়মুখী হচ্ছে, এটা কি উভয়মুখী নাকি একমুখী? খেয়াল করো, ফটোসিস্টেম 1 থেকে সে বের হয়ে গেছে, সে তো ফিরে আসে নাই, তাহলে এটা কি, এটা অবশ্যই একমুখী। চলে গেছে তো সে, সে ঘরের দিকে আর ফিরে আসে নাই, সে চলেই গেছে একদম। যেহেতু চলে গেছে, তাই অচক্রীয়তে কিন্তু ইলেকট্রনের দিক হবে একমুখী। তাহলে এটা চক্রীয় কখন হবে দেখো, চক্রীয় হওয়ার জন্য দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইটা শর্ত আছে এখানে। কিছু কিছু উদ্ভিদ অবশ্যই আছে, অনুন্নত উদ্ভিদ সচরাচর, যাদের ক্ষেত্রে শরীরে এমনিতেই অচক্রীয় চক্রীয়টা ঘটে, বাট চক্রীয় ঘটার জন্য উদ্ভিদে কিছু শর্তের দরকার। কি শর্ত? যেমন দেখো, এখানে আমরা দেখলাম যে এই যে ফটোসিস্টেম 2 যেটা ছিল, ফটোসিস্টেম 2 এর ইলেকট্রনের ঘাটতি হচ্ছিল, যেটা পানি এসে পূরণ করলো, পানি ভেঙে আমরা পূরণ করলাম। আর এই যে দেখো পানি ভাঙা, এটাকে কিন্তু আমরা আবার বলি ফটোলাইসিস। তাহলে ফটোলাইসিসও কিন্তু ঘটতেছে ফটোসিস্টেম 2 এ। হ্যাঁ, ফটোসিস্টেম 2 এ কত কিছু ঘটলো, তাই না? পানি ভাঙতেছে মানে ফটোলাইসিস ঘটতেছে, অক্সিজেন হচ্ছে, ইলেকট্রন এখান থেকে আসতেছে, এখান থেকে তুমি প্রোটন বা হাইড্রোজেন আয়নও পাচ্ছ। আচ্ছা, এখন শর্ত কি কি হয়? দুইটা শর্ত। একটা হচ্ছে এই যে যদি কখনো একটা উদ্ভিদে পানির সরবরাহ না থাকে, ভাই পানি যদি সরবরাহ না হয়, তাহলে কি হবে, ফটোসিস্টেম 2 কিন্তু সবসময় ওই যে দুইটা ইলেকট্রন দিয়ে দিতে পারবে না। কেন পারবে না? কারণ সে ইলেকট্রন কোথায় পাবে এত, তার তো ইলেকট্রন ঘাটতি হয়ে যাচ্ছে, দুইটা ইলেকট্রন দিলেই ঘাটতি হচ্ছে, সেটা পূরণ করতে পানি ভাঙা লাগতেছে।
এখন যদি পানি সরবরাহই না পায় তাহলে একসময় কি হবে? আস্তে আস্তে দেখা যাবে যে আর হচ্ছেই না, বন্ধ হয়ে যাবে। তখন যখনই অচক্রিয় বন্ধ হয়ে যাবে পানির অভাবে, তখনই কিন্তু চক্রীয়টা শুরু হয়ে যাবে। আবার আরো একটা কাজ হতে পারে, মনে করো উদ্ভিদে কোনো একটা কারণে এই যে এনএডিপি ছিল, এনএডিপির সরবরাহ নাই বা এনএডিপি পাচ্ছে না উদ্ভিদ, এটাও যদি হয় তাহলে কি হবে? এনএডিপি রিডাকটেস কাজ করতে পারবে না, তার মানে ইলেকট্রনটা আর সামনের দিকে যেতে পারবে না। তখন কি হয়? ওই ইলেকট্রনটা তখন ঘুরে ফিরে এই যে এনএডিপি থেকে যেটার সামনে যাওয়ার কথা ছিল সে যেহেতু পারে না, তখন ইলেকট্রনটা এই ফেরিডক্সিন থেকে বিভিন্ন মাধ্যমে ঘুরে ফিরে আবার এই ফটোসিস্টেম ওয়ানে ফিরে আসে। তাহলে দেখো এবার কি হয়েছিল, সে ফেরিডক্সিনে গিয়েছিল, কিন্তু যেহেতু এনএডিপি নাই তাই সে আর সামনে যেতে পারে নাই, না পেরে সে আবার ঘুরে ফিরে আবার ফটোসিস্টেম ওয়ানে চলে এসেছে। তাহলে কি হইলো, এবার সে কিন্তু আর একমুখী নাই, এবার সে ঘুরে ফিরে আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তাহলে এটা এটা কিন্তু এবার হয়ে গেছে উভয়মুখী, এখানে কিন্তু ইলেকট্রনের দিক উভয়মুখী। আর দেখো যখন আবার ঘুরে ফিরে ফিরে আসলো তখন কি হয়েছে, একটা চক্রের মতো তৈরি হয়েছে। তাই এটাকেই কিন্তু আমরা বলি চক্রীয়। ঠিক আছে, তাহলে অচক্রীয়তে কি হলো আর চক্রীয়তে কি হলো আমরা কিন্তু দেখলাম। ওকে, তাহলে আমরা বললাম যে অচক্রীয়টা চক্রীয়তে পরিণত হবে কখন? যদি দুইটা জিনিসের ঘাটতি হয়, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে এনএডিপি। এই দুইটা হলেই সামনের দিকে যেহেতু যেতে পারে না, তখন আলটিমেটলি ওই ইলেকট্রনটা ঘুরে ফিরে ফটোসিস্টেম ওয়ানে চলে আসে, যার কারণে এটা তখন চক্রীয়তে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এতটুকু জানলে কিন্তু আসলে আলটিমেটলি অনেকটাই হয়ে যায়। হ্যাঁ, তোমার এখানেই তুমি বেশিরভাগ জিনিস জেনে ফেলেছো। তারপরেও এখানে আপনাদের যারা একটু অ্যাডভান্সড চিন্তা করেন, তারা মানে বোঝার চেষ্টা যেহেতু করেন যারা, তারা অনেকে বলতে পারে ভাই আপনি যে বললেন এখানে যে ফেরিডক্সিন থেকে বিভিন্ন ইলেকট্রন পরিবাহকের মাধ্যমে আবার ফটোসিস্টেম ওয়ানে ফিরে আসতেছে, তো সেই ইলেকট্রন বাহকগুলো আসলে কি কি? তো আমি ওইটাও একটু দেখিয়ে দিই আপনাদের যে আসলে ফটোসিস্টেম ওখানে যে আবার ইলেকট্রন বাহকের মাধ্যমে ফিরে আসছে চক্রীয়তে, তো সেখানে কি কি মাধ্যম আছে। ওকে, তো চলে আসো আমি এবার ওইটা দেখাই দিই তোমাদের। তাহলে আমরা এটা পড়ে ফেলেছি, চক্রীয় অচক্রীয় দুইটা একসাথে পড়ে ফেলেছি আমরা। ওকে, আচ্ছা, এখন আমি যেটা বললাম যে ওই যে চক্রীয়টা, চক্রীয় নিয়ে আপনাদের অনেকের কনফিউশন এখনো থেকে যেতে পারে, তো সেটা আমি দূর করব এখন। তাহলে চক্রীয়তে আমরা দেখি যে কোন কোন বাহকের মাধ্যমে আসলে সে আবার ফিরে আসতেছে। ওকে, তাহলে এবার দেখি আমরা কি কি বাহক হবে। তাহলে আমরা একটু আবার আগের মতো একটা ছবি এঁকে ফেলি, একটা মনে করো গোল একটা জিনিস নিয়ে আসলাম। এবার আমরা একটু বড় সড়ো করে এটাকে রাখলেও সমস্যা নাই, কারণ আমরা আরেকটা থেকে তো জায়গা দিব না, এবার আর একটাকে জায়গা দিব। হ্যাঁ, আর কারো জায়গা নেই এখানে এবার। হ্যাঁ, এটা আঁকলাম মনে করো। এখানে আমাদের সেই আবার সেই আগের মতো আলোক শোষণ অঞ্চল দিলাম, যেখানে আলো শোষিত হবে। হ্যাঁ, এটা হচ্ছে আলোক শোষণ অঞ্চল। আবার লিখতেছি আমি, অংশ। ওকে, আচ্ছা, আবার এটা হচ্ছে আমাদের বিক্রিয়া কেন্দ্র। বিক্রিয়া কেন্দ্রে আমরা বলেছি, যেহেতু এটা আমরা বলতেছি ফটোসিস্টেম ওয়ান, কিন্তু এটা কারণ চক্রীয়তে কিন্তু শুধুমাত্র ফটোসিস্টেম ওয়ানই থাকবে, এখানে টু থাকবে না। অচক্রীয়তে এক দুই দুইটাই ছিল, আর ওই যে বললাম অচক্রীয়তে সবকিছু বেশি বেশি, তো ওখানে দুইটাই ছিল, এখানে কিন্তু দুইটা না, শুধু একটা থাকবে। এখানে বিক্রিয়া কেন্দ্রে থাকতেছে হচ্ছে 700 বা P700, আর এখানে আমরা বলেছি 683 ন্যানোমিটার। হ্যাঁ, এখন আমরা দেখি তাহলে এখানে আসলে চক্রটা কি হয়। তাহলে এখান থেকে আমরা যেটা বললাম যে ইলেকট্রন বের হবে, দুইটা ইলেকট্রন বের হয়, হয়ে সে যায় হচ্ছে ফেরিডক্সিনে। ফেরিডক্সিনে যাওয়ার পরে ওই যে বললাম সে আর সামনের দিকে যেতে পারে না, এটার পেছনে কারণ হচ্ছে কারণ সামনে আর এনএডিপি নাই। যেহেতু এনএডিপি নাই তাই সে সামনে যাবে না, না গিয়ে কি হবে, সে তখন বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে ফিরে আসবে। তো বিভিন্ন যে ইলেকট্রন বাহক তারা আসলে কে কে আছে, ঠিক আছে,
তো মনে রাখবা প্রথমে এখান থেকে ফেরিডক্সিন থেকে সে আবার চলে যায় হচ্ছে সাইটোক্রোম B6 এ যায়। হ্যাঁ, সেখান থেকে সে যায় ওই যে একটু আগে দেখলাম প্লাস্টোকুইনন যেটা লিখেছিলাম, যেটাকে আমরা PQ দিয়ে লিখতে পারি, এটা কিন্তু প্লাস্টোকুইনন, একটু আগে লিখেছি আমি। হ্যাঁ, সে প্লাস্টোকুইননে যাবে, প্লাস্টোকুইনন থেকে সে আবার চলে আসবে হচ্ছে সাইটোক্রোম F এ। এই সাইটোক্রোম F থেকে সে যাবে প্লাস্টোসায়ানিনে, যেটাও আমরা একটু আগে লিখেছিলাম। আর এই প্লাস্টোসায়ানিন থেকে শেষ পর্যন্ত আবার এই ফটোসিস্টেম 1-এ ফিরে আসবে। ঠিক আছে, দেখো এই ইলেকট্রনটা ঘুরে ফিরে সে আবার তার নিজের বাসাতেই চলে আসলো, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। হ্যাঁ, এবং দেখো তুমি এটা তাকাইলে দেখতেছো যে একটা চক্রের মতো হয়ে গেছে। ফেরিডক্সিন থেকে সাইটোক্রোম B6-এ গেল, সেখান থেকে প্লাস্টোকুইননে গেল, সেখান থেকে সাইটোক্রোম F প্লাস্টোসায়ানিন হয়ে আবার সেখানেই ফিরে আসছে। হ্যাঁ, এখানেও কিন্তু ওই যে আমরা আগে যেমন দেখলাম এটিপি তৈরি হয়, তো এখানেও একটা বিক্রিয়াতে এটিপি তৈরি হবে। সেটা হচ্ছে এই যে প্লাস্টোকুইনন থেকে যখন সাইটোক্রোম F এ যাচ্ছে, এখানে আবার ওই সে আগের মতো একটা বিক্রিয়া, এখানে আবার কিন্তু সেই এই যে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট, সেখান থেকে তৈরি হয়ে যাবে এটিপি। ঠিক আছে, তাহলে দেখো চক্রীয় যেটা এখানে কিন্তু এটিপি তৈরি হচ্ছে, বাট NADH প্লাস H প্লাস তৈরি হচ্ছে না। তাহলে এখানে কিন্তু শক্তি একটু কম তৈরি হবে। হ্যাঁ, এই যে আমি কথাটুকু যেটা বললাম তোমাদেরকে, এখন তুমি যদি এটা একটু পড়ো, বইয়ে অনেকভাবে লেখা আছে, কিন্তু বইয়ে পড়ে আমি জানি তোমরা কখনো ক্লিয়ার করতে পারো না। এইভাবে যদি জানো, তাহলে এই যে আলোক পর্যায় যেটা ছিল, চক্রীয় অচক্রীয়র কথাবার্তা যেটা বললাম, এই আলোক পর্যায়ে কোনো কনফিউশন তোমাদের থাকবে না, আমি আশা করতেছি ইনশাআল্লাহ। তো আমরা এই ভিডিওটা এই পর্যন্ত করব, সামনের দিন আমরা আবার আলোক নিরপেক্ষ অধ্যায় যেটা আছে ফটোসিনথেসিসের, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।